সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে এর আগে আমার একটা ভিডিও ছিল। প্রাচীন যুগটা আমরা একটা ভিডিওতেই শেষ করতে পেরেছি, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগটা কিন্তু একটা ভিডিওতে শেষ করা যাবে না। আজকের মধ্যযুগের আমার প্রথম ভিডিও, এর পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এই মধ্যযুগের। তো আজকের আমি এই মধ্যযুগটা সাজিয়ে রেখেছি যে মধ্যযুগটা ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টা ছিল মধ্যযুগ। যে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা ছিল মধ্যযুগ। এই মধ্যযুগটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, যে তুর্কি যুগ, সুলতানি যুগ এবং মুঘল যুগ। একটা তুর্কি যুগ, সেটা ছিল 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাকে অন্ধকার যুগ বলা হয়, অর্থাৎ এই সময় কোনো কাব্য রচিত হয়নি। কিছু সমালোচকের দৃষ্টিতে এই সময় কিছু কাব্য রচিত হয়েছিল, যেমন রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, এটা 11টি অধ্যায় ছিল, এবং আলাউদ্দিন মিশ্রের শেখ সুবুদায়, এটা 25টি অধ্যায় ছিল। এই দুটি কাব্য রচিত হয়েছিল কিছু কিছু সমালোচকদের দৃষ্টিতে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই মনে করেন যে এই মধ্যযুগে, অর্থাৎ 1201 থেকে 1350, এই 150 বছর কোনো কাব্য রচিত হয় নাই। আর সুলতানি যুগ 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা ছিল সুলতানি যুগ। আর মুঘল যুগটা ছিল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাই হলো মোটামুটি ভাবে মধ্যযুগের বাংলা সাহিত্য। তো আজকের এই ভিডিওটা আমি অল্প একটু লিখে রেখেছি, পরবর্তী আরো 2টা ভিডিও লাগবে এটা মধ্যযুগটা শেষ করতে। 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে অন্ধকার যুগ বলা হয়। তবে কিছু কিছু সমালোচকদের দৃষ্টিতে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, যেটা 11টি অধ্যায়, এবং আলাউদ্দিন মিশ্রের শেখ সুবুদায়া, যেটা 25টি অধ্যায়, এই দুটো কাব্য এই অন্ধকার যুগে বা এই সময়ে রচিত হয়েছে, এটা অনেকে মনে করেন। এরপরে সুলতানি যুগ 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে পাঠান সুলতানগণ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যে পাঠান সুলতানগণ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের সাথে ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল। যে ইরানের কবি হাফিজের সাথে তার পত্রালাপ হয়েছিল, এবং তিনি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এই যে গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে যে গিয়াসউদ্দিন আজম শাহ সুলতানি যুগে, তাহলে কাকে পত্র আলাপ করেছিলেন? ইরানের কবি হাফিজের সাথে। ইরানের কবি হাফিজ কোন যুগে? যে সুলতানি যুগে বাংলায় এসেছিলেন, বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে। শাহ মোহাম্মদ সগীর এই সুলতানের কর্মচারী ছিলেন। যে গিয়াসউদ্দিন আজম শাহের কর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগীর। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলা অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত। বাংলা যে অনুবাদ সাহিত্য, যে মধ্যযুগের বাংলা সাহিত্যটাকে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তার ভিতরে একটা হলো অনুবাদ সাহিত্য, মৌলিক সাহিত্য, লৌকিক সাহিত্য, অনুবাদ সাহিত্য বা জীবনী সাহিত্য, এরকম ভাবে একটা হলো অনুবাদ সাহিত্য। যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলা অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত। এখন কোন সময় কোন কবি ছিলেন এবং তার কাব্য ছিল কোন সময়ে? যেমন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের সময় কবি জয়নুদ্দিন এবং তিনি রসুল বিজয় এই কাব্যটি রচনা করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের সময় বিপ্রদাস পিপিলাই, তিনি মনসা বিজয় এই কাব্যটি রচনা করেছিলেন। জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার সময় কৃত্তিবাস, তিনি কবি ছিলেন এবং তিনি রামায়ণ রচনা করেছিলেন। এরপরে আসি আমরা, তাহলে সুলতানি যুগটা আমরা জানলাম যে শামসুদ্দিন ইউসুফ শাহের সময় কবি ছিলেন জয়নুদ্দিন এবং তিনি রসুল বিজয় কাব্য রচনা করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ, তার সময় কবি ছিলেন বিপ্রদাস পিপিলাই, তিনি মনসা বিজয় কাব্য রচনা করেছিলেন। এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার সময় কবি ছিলেন কৃত্তিবাস, তিনি রামায়ণ রচনা করেছিলেন। মুঘল যুগ, যে যুগটা ছিল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সময়, যেটা যে আকবরের মুঘল যে ছিলেন আকবর সম্রাট, তার সময় আবুল ফজল রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী গ্রন্থ, যে বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে এই আইনি আকবরী গ্রন্থে উল্লেখ আছে। যে বাংলা নামের যে উৎপত্তি কার গ্রন্থে উল্লেখ আছে? আইনি আকবরী গ্রন্থে উল্লেখ আছে। এটা কোন সময়? যে মুঘল যুগে সম্রাট আকবরের সময় আবুল ফজল রচিত। কে রচনা করেছিলেন? আবুল ফজল আইনি আকবরী গ্রন্থ। এই গ্রন্থে বাংলা নামের উৎপত্তি কথা উল্লেখ করা আছে।
এবার আরাকান রাজসভার কবি ছিলেন দৌলত কাজী, আলাওল, কোরাইশি, মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শমসের আলী প্রমুখ ছিলেন আরাকান রাজসভার কবি। কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি। মুঘল যুগে আকবর রাজসভার কবি ছিলেন কে? আবুল ফজল। রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ, কবি ছিলেন আবুল ফজল। তার রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী। বাংলা নামের উৎপত্তি এই আইনি আকবরী গ্রন্থেই প্রথম উল্লেখ করা হয়েছে। আরাকান রাজসভার কবি ছিলেন দৌলত কাজী, আলাওল, কোরাইশি, মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার ও শমসের আলী প্রমুখ। আর কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। এ হলো আমরা সুলতানি যুগ, মুঘল যুগ এবং এই যে অন্ধকার যুগ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। এরপরে আমাদের বাংলার মধ্যযুগের বিশাল আলোচনা, অনেক বড়। আজকের আমি অল্প একটু লিখে রেখেছি, বাকিগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। যে দৌলত কাজী রাজসভার আদি কবি ছিলেন। দৌলত কাজী তিনি ছিলেন আরাকান রাজসভার আদি কবি এবং আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি, এবং তিনি আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন। তিনি লৌকিক কাহিনীর আদি রচয়িতা ছিলেন। যে মধ্যযুগের একটা অংশ যে লৌকিক কাহিনী, এই লৌকিক কাহিনীর আদি রচয়িতাও ছিলেন দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রানী তার সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দৌলত কাজীর সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সতী ময়না ও লোর চন্দ্রানী, তার সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনাকে 12 মাসা বলা হয়। নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনাকে 12 মাসা বলা হয়। এটা কিন্তু অনেক নৈর্ব্যক্তিক পরীক্ষা আসে। এরপরে আলাওল, যে আরাকান রাজসভার আরেকজন যে কবি ছিলেন আলাওল, যে আলাওল আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি। আরাকান রাজসভায় যে কয়জন কবি ছিলেন, যে দৌলত কাজী, আলাওল, কোরাইশি, মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শমসের আলী, এর ভিতরে আলাওল ছিলেন সর্বশ্রেষ্ঠ। আলাওল ছিলেন শ্রেষ্ঠ মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি, এবং আলাওল ছিলেন মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি। এই যুগের বিখ্যাত কবিও ছিলেন তিনি। তার রচিত তহফা একটা নীতিকাব্য। এই আলাওলের রচিত তহফা একটা নীতিকাব্য। এটা কিন্তু অনেক পরীক্ষা আসতে পারে যে আলাওলের রচিত তহফা কোন ধরনের কাব্য ছিল। এটা একটা নীতিকাব্য। তাহলে আমরা আলাওল সম্পর্কে জানতে পারলাম যে আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি, এবং এই যুগের বিখ্যাত কবি, অর্থাৎ এই যে মধ্যযুগে তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। তার রচিত তহফা একটা নীতিকাব্য। এরপরে এই আলাওলের রচিত পদ্মাবতী, যে মালিক মোহাম্মদ জাইসি কর্তৃক হিন্দি ভাষায় রচিত পদুমাবত অবলম্বনে আলাওল পদ্মাবতী রচনা করেছিলেন। যে আলাওল যে পদ্মাবতী রচনা করেছিলেন, কোথা থেকে তিনি তথ্য পেয়েছিলেন? যে মালিক মোহাম্মদ জাইসি কর্তৃক হিন্দি ভাষায় রচিত পদুমাবত অবলম্বনে আলাওল পদ্মাবতী রচনা করেছিলেন। এই পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে আলাওল পদ্মাবতীর রূপ খণ্ডে বর্ণনা করেছেন, রক্ত উৎপল লাজে জলান্তরে বইসে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। আলাওল তার এই পদ্মাবতী কাব্যে নায়িকার বা পদ্মাবতীর রূপ লাবণ্য বর্ণনা খণ্ডে তিনি বলেছেন, রক্ত উৎপল লাজে জলান্তরে বইসে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। পদ্মফুল লজ্জায় জলের নিচে ডুবে যায়, আর পান বা তাম্বুল অধরের পরশে, পদ্মাবতীর অধরের পরশে বা স্পর্শে লাল হয়ে যায়। এখানে পদ্মফুলের উপমা দিয়ে পদ্মাবতীর সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, যেখানে তার অধর বা ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে যাওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। মর্দন, এই আরাকান রাজসভার আয়োজন কবি মর্দন, তিনি নছিরানামা তার বিখ্যাত কাব্য। মর্দনের বিখ্যাত কাব্য নছিরানামা তার বিখ্যাত কাব্য। শ্রী চৈতন্য দেব একজন ধর্মপ্রচারক হলেও মধ্যযুগে বাংলা সাহিত্যে তার প্রভাব ছিল অপরিসীম। তিনি বৈষ্ণব ধর্মের বা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। শ্রী চৈতন্য দেব এক ধর্মপ্রচারক হলেও তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যে তার প্রভাব ছিল অপরিসীম। তিনি বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। এরপরে প্রাক চৈতন্য ও শ্রীকৃষ্ণ কীর্তন,
এর পরবর্তীতে ভিডিওতে কিন্তু এই মধ্যযুগের আরো অনেক ইতিহাস থাকবে, আরো অনেক কাব্যগ্রন্থ, অনেক লেখক থাকবে, অনেক আলোচনা আছে, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। এখানে শুধু আমি প্রাক চৈতন্য ও শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রাক চৈতন্য যুগটা হলো 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাকে প্রাক চৈতন্য যুগ বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। যে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। এটি সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত। এটা সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। কাব্যপুথিটির রচয়িতা বরুচণ্ডী দাস। এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যপুথিটির রচয়িতা শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যপুথিটির রচয়িতা বরুচণ্ডী দাস। যে মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যগ্রন্থটির রচয়িতা বরুচণ্ডী দাস। তিনি মধ্যযুগের আদিকবি। এই বরুচণ্ডী দাস ছিলেন মধ্যযুগের আদিকবি। 1909 সালের বসন্ত রঞ্জন রায় দিনবল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থী গোয়ালঘর হতে এই পুঁথিটি উদ্ধার করেছিলেন। এই পুঁথিটি উদ্ধার করেছিলেন কে? বসন্ত রঞ্জন রায় দিনবল্লভ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর হতে এই পুঁথিটি উদ্ধার করেছিলেন। কাব্যটি প্রকাশিত হয় 1916 সালে। কাব্যটি প্রকাশিত হয়েছিল 1916 সালে, কিন্তু কাব্যটি উদ্ধার করেছিলেন বসন্ত রঞ্জন রায় দিনবল্লভ। তিনি 1909 সালে কাব্যটি উদ্ধার করেছিলেন। এটা প্রকাশিত হয়েছিল 1916 সালে। প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয়েছিল। এই কাব্যটিতে মোট 13টি খণ্ড। প্রধান চরিত্র হলো রাধাকৃষ্ণ এবং বড়াই। এই বড়াই হলো রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি হলো বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই কাব্যটির রচনাকাল 1400 খ্রিস্টাব্দ। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই শ্রীকৃষ্ণ কাব্যটির রচনাকাল 1400 খ্রিস্টাব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মধ্যযুগের বাংলা সাহিত্যের আজকের এই প্রথম খণ্ড। পরবর্তীতে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা